বিহারের সিওয়ানে আন্দোলনরত ছাত্রছাত্রীদের লক্ষ্য করে, যুবকদের লক্ষ্য করে পুলিশের AK-47 উঁচিয়ে গুলি চালানো, এই দৃশ্য, এবং দিল্লির যন্তর মন্তরে পুলিশের নির্মমভাবে প্রতিবাদী ছাত্রছাত্রীদের ওপর, যুবদের ওপরে লাঠি চালনা, কাঁদানে গ্যাস প্রয়োগ, পেলেট গান চালানো, এই দৃশ্যগুলোর কোনো প্রভাব বাঁকিপুরের যে রেজাল্ট এলো উপনির্বাচনে বিধানসভা কেন্দ্রের, আপনার কি মনে হয় কোনো প্রভাব পড়েছে সেই ফলে? আংশিক প্রভাব তো নিশ্চয়ই পড়েছে, কেন বিহারের ছাত্ররাও আন্দোলন করছিল, মনে রাখবেন, এবং সেই আন্দোলনকে দমন করার জন্য বিহার প্রশাসন তো নির্মম আচরণ করেছে। AK-47, হ্যাঁ, সুতরাং এই সামগ্রিক যে একটা প্রতিবাদী আবহ ছাত্র যুবদের মধ্যে, এবং সেক্ষেত্রে প্রশাসনের বুদ্ধিহীনতার পরিচয়, তার একটা প্রতিফলন তো অবশ্যই আছে। মানে আপনি বলছেন যে যেটা বিজেপির একটা গড় হিসেবে পরিচিত, একটা দুর্গ, 1995 থেকে টানা যেখানে বিজেপি জিতে আসছে, এবং বিজেপির এখন যিনি সর্বভারতীয় সভাপতি তার ছেড়ে দেওয়া কেন্দ্র, সেখানে বিজেপির এইভাবে পরাজয়, এবং প্রশান্ত কিশোরের এই প্রথম বিধানসভায় প্রবেশ হবে, তো এর পেছনে আপনার যন্তর মন্তরের যুব বিক্ষোভের প্রতিবাদের একটা প্রভাব আছে বলে মনে হয়? নিঃসন্দেহে। এর পাশাপাশি যেটা বলা হচ্ছে সেটা হলো যে এই ফলাফলটা শুধু বিজেপির জন্য নয়, আরজেডির পক্ষেও একটা অশনি সংকেত। কারণ বিরোধী যে স্পেসটা আরজেডির দখলে ছিল, সেটা যদি জনসুরাজ পার্টির দখলে চলে যায়, তাহলে সেটা এদের পক্ষেও খুব একটা ভালো নয়। মানে আরজেডি, এই রায়টা একটা শিক্ষা দিচ্ছে বিরোধী দলকে সামগ্রিকভাবে, যে তাদের এখন নিজস্ব ক্ষুদ্র মান অভিমান স্বার্থকে পরিত্যাগ করে বৃহত্তর একটা মঞ্চ তৈরি করতে হবে। বিজেপি ভারতবর্ষকে একেবারে খাদের কিনারায় পৌঁছে দিয়েছে। এই সময় যদি সকলে ঐক্যবদ্ধ না হন, তাহলে মানুষ মেনে নেবে না। এই যে আরজেডির বিপর্যয়, প্রশান্ত কিশোরের উত্থান, এটা ইঙ্গিত হচ্ছে তাই, যে তোমরা এখানে ঐক্যবদ্ধ হও। কেন আরজেডির যিনি প্রার্থী, তার তুলনায় প্রশান্ত কিশোরের ব্যক্তি হিসেবে গ্রহণযোগ্যতা বেশি ছিল। এই সামগ্রিকভাবে আমার নিজের মূল্যায়ন, এটা হলো সময় এসেছে সমঝে চল। তার মানে আপনি বলছেন যে 2025-এ যে বিধানসভা নির্বাচনে যে দলটার একেবারেই অত্যন্ত খারাপ ফল করলো, একটি আসনেও জিততে পারলো না, জামানত বাজেয়াপ্ত হলো বেশিরভাগ কেন্দ্রে, সেই দলের প্রার্থী হিসেবে প্রশান্ত কিশোরের নির্বাচিত হওয়া, বিহারের ভোট মানেই সেখানে একটা জাতপাতের সমীকরণ, কার পক্ষে কাদের ভোট বেশি আছে, এই নিয়ে কিন্তু একটা অঙ্ক কষা চলে। প্রশান্ত কিশোর বারবারই বলেন যে জাতপাতের বাইরে বেরিয়ে বিহার এবং বিহারিদের উন্নয়নের কথা ভাবতে হবে। আপনার কি মানে, যদিও একটা বাই ইলেকশনের রেজাল্ট দিয়ে কিছু বোঝা যায় না, কিন্তু কোথাও কি এর একটা সংকেত? এটা ইঙ্গিত বা সংকেত ঠিকই বলেছেন, যে মানুষ, গোটা দেশেই মানুষ এখন ধীরে ধীরে সংকীর্ণ গোষ্ঠীগত পরিচয়গত সীমানার বাইরে দাঁড়িয়ে গণতন্ত্রকে রক্ষার জন্য অনেক বেশি সচেতন হয়ে উঠছে। সেখানে পরিচিতি সত্তার রাজনীতি, ধর্মীয় রাজনীতি, এটা বেশি দিন আর চলছে না, চলবেও না। ইন্ডিয়া জোটের কি তাহলে মনে হয় যে প্রশান্ত কিশোরের সঙ্গেও হাত মেলানো দরকার? একটা কথা তো আমি ধারাবাহিকভাবে বলি, যে যারা যথার্থই বিজেপির বিরোধিতা করতে চান, মুখে নয় কার্যত ধারাবাহিকভাবে, তাদের সকলের ঐক্যবদ্ধ হওয়া দরকার। এবং সেই ঐক্যবদ্ধ হলে পরে তার মূল চালিকা শক্তি হতে হবে কিন্তু ব্রড লেফট ফোর্সকে, এবং সেটারও একটা ইঙ্গিত দেখা যাচ্ছে। আমি দেখছি কমিউনিস্ট পার্টিগুলো একসঙ্গে তারা বসছেন, তাদের এই দেরিতে হলেও এই যে উপলব্ধি, এটা একটা ইতিবাচক প্রবণতা বলে আমার মনে হচ্ছে। যদি সেটাই বলেন, তাহলে আপনাকে জিজ্ঞেস করব যে ককরোচ জনতা পার্টি, যাকে নিয়ে আপনার এখনো একটু সন্দেহ রয়েছে, কিন্তু সেই ককরোচ জনতা পার্টির সঙ্গে একসঙ্গে আইসা, SFI বা এই বামপন্থী ছাত্র সংগঠনগুলোর জড়ো হওয়া এবং একসঙ্গে অনশন, একসঙ্গে আন্দোলন করা, কোথাও একটা বিশ্বাসযোগ্যতা না থাকলে পরে তো এই একজোট হয়ে আন্দোলনের জায়গাটা তৈরি হবে না। বিশ্বাসযোগ্যতা হচ্ছে বিষয়গুলো যেটা নিয়ে হঠাৎ ককরোচ নেমে পড়লো, সেই বিষয়গুলো অনেক বেশি কাছের ছিল বামপন্থী ছাত্র যুব সংগঠন। তারা যখন দেখলো যে একটা শক্তি নেমে পড়েছে, তার থেকে দূরে থাকা মানে হচ্ছে আত্মঘাতী সিদ্ধান্ত।
তারা ঝাঁপিয়ে পড়লেন এবং যার ফলে তারা ঝাঁপিয়ে পড়ার পর এটা প্যান ইন্ডিয়া ক্যারেক্টার পেয়ে গেল। এবং দেখবেন বিজেপি কিন্তু আক্রমণ করছে মূলত বাম ছাত্র যুবদের দিকে তাকিয়ে। সেই জন্য এই ককরোচ জনতা পার্টি খানিকটা আমার মতে ইমপ্লান্টেড হলেও বিষয়টা এখন আর তাদের এখতিয়ারের মধ্যে নেই। কিন্তু অভিজিৎ দীপকের যে বক্তব্য শুনছি তাতে কিন্তু পরিষ্কার বলছেন যে আমরা এখনো রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করতে চাইছি না, আমরা একটা প্রেসার গ্রুপ হিসেবে সামাজিক আন্দোলনের জায়গা থেকে ধরে রাখতে চাইছি বিষয়টাকে। সামাজিক যত রকম ইস্যু আছে, শিক্ষা যেমন, ওরাই কিন্তু শিক্ষাটাকে ফোরফ্রন্টে নিয়ে এলো। শিক্ষাকে কেন্দ্র করে যে এরকম একটা আন্দোলন হতে পারে, এত ছেলে মেয়ে জড়ো হতে পারে, এটা কিন্তু আমরা আগে দেখিনি। এই যে কথাটা বললেন যে আমরা সামাজিক, ঠিক এই কথাটা আন্না হাজারে বলেছিলেন। হঠাৎ তাদের সামাজিক বিষয় নিয়ে তারা সচেতন হয়েছেন, খুব ভালো কথা, আন্দোলন নেমেছেন। কিন্তু আমি যেটা মনে করি, যেটা আমি বুঝি, তা হচ্ছে যে এই আন্দোলনটা একটা বিবর্তন হয়ে গেছে। আন্দোলন শুরুর পর থেকে যেভাবে শাসক দল তাদের কি বলবো নির্বুদ্ধিতার পরিচয় দিয়েছেন, তাতে এটা একটা ভারতীয় মানুষের জনচেতনার একটা বহিঃপ্রকাশে পৌঁছে গেছে। সেটা হচ্ছে দুর্নীতি এবং মার্জিনাল স্তরে ছেলে মেয়েদের লেখাপড়া থেকে দূরে সরিয়ে দেওয়ার যে প্রবণতা, তার বিরুদ্ধে একটা ক্ষোভ। এবং কর্মসংস্থান না হওয়া, কর্মসংস্থান না, এটা বিরাট ব্যাপার। কর্মসংস্থানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানুষের কর্মসুযোগ নেই। এবং যেটা বলা হচ্ছে জাতীয় শিক্ষানীতি এনইপি 2020, এটাও মূলত একটা মার্জিনালাইজেশন করে দেওয়া, প্রান্তিক করে দেওয়া মানুষকে, এরকম একটা জায়গায় নিয়ে যাবে। কিন্তু এই যে আপনি বলছেন না যে একের পর এক ভুল সিদ্ধান্ত বা ভুল পদক্ষেপ করছেন তারা, কোর্স কারেকশন তারা করবেন কিনা, বাকিপুর একটা সংকেত, ধর্মেন্দ্র প্রধান যেভাবে তাকে পদত্যাগ করতে হলো, শিক্ষামন্ত্রীর পদ ছাড়তে হলো, সেটাও একটা সংকেত। তো সেটা দেখে তারা নিজেদের শোধরাবেন কিনা, কারণ মোহন ভাগবত এখন বলছেন আরএসএস প্রধান যে জেনজির সঙ্গে আমাদের কথা বলতে হবে, আলোচনায় বসতে হবে। সেই জেনজির সঙ্গে আলোচনা করার যে প্রক্রিয়া, সেটা তারা শুরু করেছেন, তারা সভা করছেন। সেই সভায় গিয়ে বিজেপি নেতা রমেশ বিধুরি সাংসদ, তিনি বলছেন যে কারা বসেছিল যন্তর মন্তরে, পাঞ্চারওয়ালা তালাওয়ালাদের ছেলে মেয়ে। 20-50 हजार बच्चों को वो जो बेरोजगार पंचर लगाने वाले वहां पर ज्यादा थे, ताला बनाने वाले वहां पर ज्यादा थे, पंचर लगाने वाले मालूम ही आपको, वो लोग वहां पर ज्यादा थे और छात्र लोग वहां पर कम थे। ये भी मैं आपको जानकारी देना चाहता हूं। এই ভাষাটা যে তিনি প্রয়োগ করছেন এবং তিনি সংসদে দাঁড়িয়ে তারই সহকর্মী, একই সঙ্গে একজন সাংসদ, তাকে লক্ষ্য করে তিনি যে ভাষায় কথা বলেছিলেন, সম্বোধন করেছিলেন, সেটাও আমরা উচ্চারণ করতে পারবো না। उग्रवादी सिरे ले रहे हैं, उग्रवादी बोलने भी तो कभी खड़ा होगा, ये बता रहा हूँ। उग्रवादी, তো তাদের বিরুদ্ধে কোনো এফআইআর কিন্তু হয় বলে জানি না। কিন্তু যে মেয়েটি কিশোরী, সে প্রধানমন্ত্রীকে গালি দিয়েছে, তার বিরুদ্ধে এফআইআর করেছেন একজন অ্যাডভোকেট। उस रील को वो समर्थन मिलना शुरू हो गया था और उन शब्दों को समर्थन मिलना शुरू हो गया था, तो मुझे लगा कि इससे हमारी भाषा शैली, हमारे देश के बच्चों की भाषा शैली खराब होगी। कल की डेट में वो भी इसे अपनाएंगे, और जो कि हमारे फ्यूचर के लिए और उन बच्चों के फ्यूचर के लिए भी अच्छा नहीं है। তাহলে যারা মেয়েদের ধর্ষণ করার হুমকি দেয়, খুন করার হুমকি দেয়, সেটা কি তাহলে আমাদের সংস্কৃতি? আপনি তো মৌলিক জায়গায় প্রশ্ন করেছেন, সেই কথাটা আমি বোধহয় বারবার বলার চেষ্টা করি, যে ওরা ওদের ওই যে ব্রাহ্মণ্যবাদী কালচার, সেই ব্রাহ্মণ্যবাদী কালচারে হচ্ছে অন্য সবাই খারাপ, নিচু জাত, অস্পৃশ্য, তাদের কোনো মানবাধিকার নেই, আমরা ব্রহ্মার মুখ থেকে বেরিয়েছি, এই যে একটা মূর্খের চিন্তা, সেই চিন্তাধারারা প্রাণিত হয়েছেন আরএসএস এর সঙ্গে থেকে, তাতেই তারা শিক্ষিত হয়েছেন। তাই যখন ওরা তথাকথিত জেনজির সঙ্গে মোলাকাত করছেন, সেখানেও তারা কিন্তু ওই দরিদ্র মানুষ, দলিত সম্প্রদায়ের মানুষ, তাদের তারা বাদ দেওয়ার পরিকল্পনা করছে, বিশেষ করে মুসলিম, কারণ পাঞ্চারওয়ালা তালাওয়ালা বলতে তিনি তাই বোঝাতে চাইছেন। সুতরাং ওদের পরিকল্পনাটা হচ্ছে যে দেশব্যাপী একটা বিভাজন করা। ওরা মনে করছেন, মূর্খের যা মনে হয়, যে ভারতবর্ষের বুকে এখন বোধহয় 22-23 কোটি মুসলমান আছে। সেই 22-23 কোটি মুসলমানকে ওরা ভাবছেন যে তাদের বিদায় করে দেওয়া যাবে।
করে দিয়ে ওই 22-23 কোটি মুসলমানের যে ব্যাপক সম্পত্তি আছে সেগুলো দখল করা যাবে। দ্যাটস দ্য হোল গেম প্ল্যান, আর কিছু। কিন্তু প্রধানমন্ত্রীকে গালি দেওয়া প্রধানমন্ত্রী অপরাধ কি? প্রধানমন্ত্রী নিজে তিনি যে কথা বলেছেন, তিনি তো ক্ষমা করে দিয়েছেন ক্ষমা- সবাইকে। আর আমি দেখে থাকেন, আমি আমার পোস্ট করেছি। मैं समाज के अंदर जो आक्रोश है उसको भली भांति समझ सकता हूं। एक कल्चरल शॉक है कि हमारी बेटियां इस प्रकार की भाषा कैसे बोल सकती हैं। मैं उन्हें माफ करना चाहता हूं। প্রধানমন্ত্রী সাংঘাতিকভাবে পিতৃতান্ত্রিক মানসিকতাকে লালন পালন করেছেন। হ্যাঁ, কারণ মেয়েদের গালাগাল ওনার কানে ঢুকেছে, ছেলেদের গালাগাল গুলো কানে ঢোকে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রী তিনি মেয়েদের ছেলেদের থেকে আলাদা করার চেষ্টা করছেন। আর যেখানে সংবিধানে পরিষ্কার বলছে যে সমতা মানে হচ্ছে সমান সুযোগ, সমান অধিকার, সমান অভিব্যক্তি। গালাগালি মেয়েরা দিলে খারাপ, ছেলেরা দিলে তো গ্রহণযোগ্য। তার কারণ হচ্ছে তিনি বিজেপির এই সমস্ত RSS জাতীয় MP MLA তারা তো পার্লামেন্টে বসে গালাগালি দিচ্ছে, তাদের বিরুদ্ধে আঙুল তোলার সাহস ওর নেই। উনি এই মেয়েদের এই আন্দোলন থেকে, জনচেতনা থেকে বিচ্ছিন্ন করতে চাইছেন। না, এই যে একটা স্টেরিওটাইপ ধারণা আছে ওদের যে সুশীল মেয়েরা কিরকম হবে, সনাতনী, তারা কখনো তাদের মুখ দিয়ে কোনো খারাপ শব্দ বেরোতেই পারে না। মানে মেয়েরা কেন খারাপ কথা বলবে, ছেলেরা খারাপ কথা বলবে, আন্দোলন মেয়েরা কেন ওইভাবে রাস্তায় নামবে, ছেলেরা রাস্তায় নামবে, এই যে তাদের ধারণা, এই পিতৃতান্ত্রিক ব্যবস্থায় একেবারে। তো কিন্তু আমি আপনাকে জিজ্ঞেস করবো যে ফৌজদারি জায়গাটা থেকে যে কিছু যায় আসে না। আমি তো বলেছি, যখন শ্রীলেখা মিত্রের ব্যাপারটা নিয়ে আমার কাছে হয়েছিল, আমি যে কিচ্ছু যায় আসে না, এটা কোনো অপরাধী নয়। প্রশ্ন থাকতে পারে রুচি আর রুচিহীনতার, এর মধ্যে ফৌজদারি কোনো সম্পর্কই নেই। কিন্তু প্রধানমন্ত্রী ক্ষমা করে দিয়েছেন, মেয়েটি নিজে হাত জোর করে ক্ষমা চেয়েছে যে আমার ভুল হয়েছে। मैं अभी मात्र 15 साल की हूँ। मैंने जो करा वो माफी के लायक नहीं था। मैंने बहुत गंदी चीजें बोली है। मैं पूरे देश से माफी मांगती हूँ। मैं इतनी शर्मिंदा हूँ, मैं अपनी नजर भी नहीं उठा पा रही हूँ। তারপরেও তার বিরুদ্ধে কি FIR থাকে? মানে FIR করা যায়, মানে যখন তখন যে কেউ যে কোনো জায়গায় এভাবে FIR করে দিতে পারে? FIR সবাই করতে পারে, অভিযোগ জানাতে পারে। FIR হবে কি হবে না নির্ভর করে পুলিশের উপরে। যে অভিযোগের যে মূল বিষয়বস্তু সেটা আইনত গ্রাহ্য ফৌজদারি অপরাধ কিনা, যাকে আমরা বলি কগনিজেবল অফেন্স। পুলিশের উপর তো নির্দেশ আছে। যেমন পশ্চিমবঙ্গে দেখছেন যে যা কিছু লিখছে FIR হয়ে যাচ্ছে। একজন অ্যাডভোকেট যখন FIR করবেন, তিনি না, তিনি তো অ্যাডভোকেট নন, তিনি RSS কর্মী। তার সবচেয়ে বড় পরিচয় RSS কর্মী। RSS কর্মী কখনো অ্যাডভোকেট হতে পারে না, আর কালো কোট গায়ে দিলে সে অ্যাডভোকেট। আপনাদের পেশায় বহু এমন আছেন বহু যাদের যারা সংবিধানকে বিশ্বাস করে না, মতাদর্শগতভাবে তারা যেদিকেই থাকুন না কেন, কিন্তু তাদের পেশা হচ্ছে আইনজীবী হিসেবেই তারা পেশায় তারা আছেন। পেশাটাকে তারা যে আদর্শ নিয়ে এই পেশা, যাকে বলা হয় নোবেল প্রফেশন, সেই নোবেলিটি তাদের মধ্যে নেই। এই FIR গুলো কি দাঁড়াবে কোথাও? মানে কিছু দাঁড়াবে না, কোনো FIR টিকবে না। আসলে সমস্যা কি জানেন, আপনাকে উদাহরণ দিই। এই তৃণমূল আমলেও হয়েছে, এক বিশ্ববিদ্যালয়ের কিছু কর্মচারীকে ভাইস চ্যান্সেলর ছাঁটাই করে দিয়েছেন। তারা আমার কাছে না, আমি ভাইস চ্যান্সেলর গিয়ে বলুন যিনি করেছেন বেআইনি। তারা আমার কথা শুনে গেছে, বলছে আমি জানি তো বেআইনি, কিন্তু বেআইনি করেই করেছি। তুমি কোর্টে যাও, সেখানে কোর্ট থেকে লড়াই করো, তুমি 10 বছর ফিরে আসবে, তারপর আমার কাজ হয়ে গেল। এই মানসিকতা, মানে প্রসেস ইজ দ্য পানিশমেন্ট ওরা জানেন। এই মানসিকতাটাকে এরা লালন পালন করছে, যে মানসিকতাটা মানব সভ্যতা বিরোধী, সংবিধান বিরোধী। আর সংবিধান পরিচালনার দায়িত্বে যাদের আছেন তারাও এটাকে অনেক বেশি খেলো করে দিচ্ছেন। যে দৃঢ়তা নিয়ে সংবিধানকে কার্যকর করা দরকার, সেক্ষেত্রে তারা সেই ভূমিকা পালন করতে পারছেন না। দেখছেন না, গদিমারও সালেকে বলছে, সুপ্রিম কোর্টে বলছে না এটা কোনো অপরাধ নয়, এবং রিভিউ পিটিশন খারিজ হয়ে গেল। তার মানে ওটা অন্যায় নয়, অপরাধ নয়, কিন্তু প্রধানমন্ত্রীকে গালি দিলে তার মাকে অপরাধ নয়। এটা বিচার হচ্ছে যে কে করছে, কার বিরুদ্ধে করছে, আইন ভিত্তিক হচ্ছে না, আইনের নিরিখে বিচার হচ্ছে না। এটা খুব দুর্ভাগ্য।